চেষ্টার পর আমি আজকে এসেছি সিমলা ব্যায়াম সমিতিতে। এই সিমলা ব্যায়াম সমিতি এখন নিষ্ঠভাবে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের সাথে। কেন স্বাধীনতা সংগ্রাম? কারণ 1926 সালে অতীন্দ্রনাথ বোস এই যে জায়গাটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা একটাই কারণে করেছিলেন যে ইংরেজদের সাথে লড়তে গেলে আমাদের যে শক্তি আছে, আমাদের যে বিপ্লবীরা আছে, তাদেরকে কিন্তু আরো শক্তিশালী হতে হবে। সেই জন্য এখানে শেখাতে হতো লাঠি চালানো, তারপর শরীর চর্চা করা, ছুরি ঘোরানো, এই ধরনের বিভিন্ন কাজ বা শরীর চর্চা বা এই ধরনের যেভাবে সশস্ত্র আন্দোলন কিভাবে করতে হয়, সেই জন্য এখানে বিপ্লবীদের তথাকথিত ট্রেনিং। এরকম অনেক বিপ্লবী আছেন যাদের নাম আমরা জানি না। সেরকম এমন একজন বিপ্লবীর নাম আমি জানতে পেরেছি, নামটাকে বলি, দীনেশচন্দ্র মজুমদার। বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদারের জন্ম হয়েছিল বসিরহাটে। জন্মানোর পরে পরেই তিনি পিতৃহারা। তার মাকে তিনি দেখেছেন যে ইংরেজদের কাছে কিভাবে অবহেলিত হতো, কারণ তার ভাই বোনেরা সব ছোট ছিল এবং জমির কর দিতে পারেনি বলে কি কষ্টটা না তাকে করতে হয়েছে। সেদিনই সে মনে মনে শপথ করে যে ইংরেজদেরকে কিভাবে এই দেশ থেকে তাড়াতে হবে। সেই থেকেই শুরু হয় তার যুদ্ধ। পড়াশোনা শুরু করে বসিরহাট স্কুল থেকে পড়াশোনা শেষ করে তিনি চলে আসেন কলকাতায় সিটি কলেজে উনি পড়াশোনা করেন এবং তারপরে এই সিমলা ব্যায়াম সমিতিতেই তিনি আসেন শরীরচর্চা করতে বা লাঠি চালানো এবং ছুরি চালানো শিখতে। এখানে দীর্ঘদিন তিনি শেখেন এবং তিনি অনুজচরণের হাত ধরেই এখানে আসেন এবং বোমা বাঁধা থেকে শুরু করে লাঠি চালানো, ছুরি চালানো তার জুড়ি মেলা কাজ ছিল। টেগার্টকে মারতে গেছিলেন ডালহাউসি এরিয়াতে, বোমা বেঁধে মারতে গেছিলেন, কিন্তু যা হয় টেগার্ট মারা যায়। অনুজচরণ মারতে গিয়ে ওই গাড়ির দেয়ালে বোমটি লেগে ফেটে যায় এবং অনুজচরণ সেই অবস্থায় মারা যায় এবং অনুজচরণকে দেখে সে দৌড়তে দৌড়তে তার কাছে যায়, কিন্তু দুঃখের বিষয় দেখে যে টেগার্ট তার মাথায় বন্দুক টিপতে দাঁড়িয়ে আছে। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং মেদিনীপুরের জেল থেকে উনি তার মাকে চিঠি লিখেন যে মা, তোমার মেনি, মানে দীনেশচন্দ্রর নাম, ডাক নাম ছিল মেনি, তোমার মেনি এই জেলে পচে মরবে। সত্যি কিন্তু তাই হয়েছিল। চামচটাকে এমন দেখিয়েছিলেন, সেখান থেকে তিনি সেটাকে লিভারের কাজ করে মানে দড়ি ঝুলিয়ে প্রথমে উনি তার দুই সঙ্গীকে পার করে দেন এবং তারপর লাস্টে তিনি ওই পাঁচিল থেকে ঝাঁপ দেন এবং খুব বাজেভাবে আহত হন। তারপর তো আচ্ছা, কলকাতায় তিনি থাকতেন রামমোহন রায় রোডে, ওনার দাদা থাকতেন, একসঙ্গে ওনারা থাকতেন পুরো পরিবার। মা থাকতেন বসিরহাটে। তিনি যক্ষা রোগে আক্রান্ত। ইংরেজরা কতটা নিষ্ঠুর ছিল, উনি এতটা শারীরিকভাবে দুর্বল ছিলেন, তারপরেও ওনাকে ফাঁসি দেওয়া হয়, মানে ওকে আবার গ্রেফতার করা হয় এবং ফাঁসি দেওয়া হয়। এবং ফাঁসি দেওয়ার 10 দিন পরে তার মাকে খবর দেয় এবং তার মা ঘটনাটি জানতে পেরে মেনির দেওয়া চিঠিগুলো দেখে কাঁদতে কাঁদতে মানে চিঠি রেখে আছড়ে পড়ে। 1907 সালের 19শে মে তার জন্ম হয় এবং 1934 সালের 9 জুন তার মৃত্যু হয়। মৃত্যু বানিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়। তার প্রায় 1 যুগ পর স্বাধীনতা পেলাম 1947 সালে এবং তিনি একদম যুবক বলতে 21 বছর বয়স। একটা 21 বছর বয়সে যখন আমরা জীবনটা শুরু করি তখনই তার জীবনটা শেষ হয়ে যায়। স্বাধীনতা তিনি রেখে যেতে পারেনি, কিন্তু আমরা দেখলাম স্বাধীনতা। তার স্বাধীনতার তো দারুণ সুব্যবহার আমরা করছি, যাকে সে কথায় আর আমরা নাইবা দিলাম। তাহলে সেই ঐতিহাসিক জায়গার
যে কথাবার্তাগুলো আমরা শুরু করলাম যেখান থেকে, সেইখানে আমরা সোজাসুজি চলে আসবো আমাদের দুজন কি বলবো মেম্বার না এখানে সমানভাবে সমান তালে থেকে এই সিমলা ব্যায়াম সমিতিকে এখনো এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রায় 100 বছরে আমরা পদার্পণ করলাম। উনি হলেন রবীন্দ্রনাথ দা আর সোমনাথ দত্ত। এনারা আমাকে বলবো না, আমাদের সবাইকে সাহায্য করবেন এই সিমলা ব্যায়াম সমিতি সম্পর্কে আরো গভীরভাবে জানতে। সিমলা ব্যায়াম সমিতি তৈরি করেছিলেন অতীন্দ্রনাথ বোস। অতীন্দ্রনাথ বোসের একটু পরিচয়টা যদি আপনারা দেন, কারণ আমরা অনেকেই জানি না, আমরা দর্শক। অতীন্দ্রনাথ বোসের পরিচয় বলতে আমরা যেটুকু জানি, উনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং বাঘা যতীনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, তার অনুগামী ছিলেন। এবং স্বাধীনতা সংগ্রাম দুটো ধারায় বাহিত হয়েছিল, একটা অহিংস একটা সহিংস। উনি সেই সহিংস ধারার অনুগামী ছিলেন, চরমপন্থী নরমপন্থী। তা সেই ধারণার বশবর্তী হয়ে 1926 সালের 6ই এপ্রিল রামনবমীর তিথিতে উনি এই সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন। সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে তৎকালীন যুব সমাজকে শুধু আন্দোলন করলেই তো হবে না, তার জন্যে আমাদের বিরুদ্ধ দল যারা তারা যথেষ্ট শক্তিশালী, তাদের সঙ্গে লড়াই করতে গেলে নিজেদেরও শক্তিশালী হতে হবে। সেই জন্য তার প্রথম লক্ষ্য তৎকালীন যুব সমাজকে এখানে জড়ো করে ব্যায়াম করে শরীরচর্চার মাধ্যমে শক্তিশালী করা। এই উদ্দেশ্যে এইটা হচ্ছে প্রথম উদ্দেশ্য, সিমলা ব্যায়াম সমিতি স্থাপন করা। দ্বিতীয় হলো উনি তখন ভাবলেন, আগে যে দুর্গাপুজো হতো তৎকালীন বেশিরভাগ রাজারা জমিদার বাড়িতে, সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। আর কয়েকটা বিশেষ পূজা ছিল, আমি তার নামকরণ করে ছোট করতে চাই না। তাদের উদ্দেশ্যই ছিল তৎকালীন শাসক সম্প্রদায়কে সন্তুষ্ট করার একটা উপকরণ। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য 1926 সালেই অতীন্দ্রনাথ বসু ভারতবর্ষ তথা বাংলাদেশে প্রথম সার্বজনীন, এই সার্বজনীন কথার একটা বিশেষ গুরুত্ব আছে, সার্বজনীন দুর্গাপুজো আরম্ভ করেন, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ সেই পূজায় অংশগ্রহণ করতে পারে। তার মানে সার্বজনীন দুর্গোৎসব বলতে যেটা আমরা বুঝি, যেটা আমাদের মনে কোথাও একটা প্রশ্ন আছে যে সার্বজনীন দুর্গাপুজো কি সিমলা ব্যায়াম সমিতি প্রথম, কোথাও একটা কেউ বলে হ্যাঁ, কেউ বলে না, কেউ বলে এই পুজো। তার মানে এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেল। 1926 সালে এই রামনবমীর দিন সিমলা ব্যায়াম সমিতি প্রতিষ্ঠা করেন অতীন্দ্রনাথ বসু, এবং উনি প্রথম এখানে সার্বজনীন দুর্গোৎসব শুরু করেন, প্রবর্তক বলা যায়। আমরা সবাই জানি যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে সিমলা ব্যায়াম সমিতির একটা গভীর যোগসূত্র ছিল, সেটা যদি আপনারা একটুখানি আমাদেরকে বলেন। সুভাষচন্দ্র বসু যেহেতু তিনি তো একজন বলার প্রয়োজন রাখে না যে একজন স্বাধীনতা সংগ্রামী, তো এই অতীন্দ্রনাথ বোসের কাছে সেই সময় যারা আসতেন, বাঘা যতীন ওনার সহকর্মী ছিলেন, আরও অনেকেই ছিলেন। সুভাষ বোসও সিমলা ব্যায়াম সমিতির এই প্রাঙ্গণে সেই সময় তার যাতায়াত ছিল। তিনি এই ঠাকুর 1939 সালে তিনি এখানকার সভাপতি ছিলেন। আর যে মা দুর্গাকে লোকেরা বিশিষ্ট লোকজনদের নিমন্ত্রণ করে নিয়ে এসে বাড়িতে যে উৎসব হতো, সেই মা দুর্গাকে আমরা বলি তোষামোদের দুর্গা। আর আমরা হচ্ছে এই সবের বাইরে থেকে যে লোকগুলো বাইরে দাঁড়িয়ে আছে, যে লোকগুলো ওখানে যাবারই নেই, তাদের নিয়ে এসে এই মণ্ডপে একত্রিত করা, সেটাই হচ্ছে সার্বজনীন পুজো। এই নেতৃত্বেই অমরেন্দ্রনাথ বোসের পিতা অতীন্দ্রনাথ বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঘা যতীন, প্রচুর সে যুগে সমস্ত রকমের বিপ্লবীরা আসতো। বিপ্লবী অরবিন্দ তার ভাই বারিন ঘোষকে এখানে পাঠিয়েছিলেন, যে বারিন ঘোষ মুরারি পুকুরে বোমার মামলায় ধরা পড়ে নির্বাসিত হলো। এই ধরনের প্রচুর, একটা 100 বছরের ক্লাব, আপনি বুঝতেই পারছেন, প্রচুর লোকের সমাবেশ হতো। 1926 সাল মানে
তখন একদম স্বাধীনতা আন্দোলন একদম মানে একদম তুঙ্গে মানুষের তখন একটা প্রতিযোগিতামূলক ব্যাপার ছিল যে শরীর চর্চা করতে হবে এবং ব্রিটিশের বিরুদ্ধে সরাসরি লাঠি হাতে রাস্তায় নামতে হবে, কোনো কিছু অন্যায় হলে তার প্রতিবাদ হবে যেখানে যেভাবেই হোক। একটা ছোট উদাহরণ দিই, এই বিডন স্ট্রিটের ওপরে রবীন্দ্র কানন বলে একটা মাঠ আছে, ওই মাঠটাকে আগে লোকে বলতো কোম্পানি বাগান। কোম্পানি বাগান ওটা অ্যাকচুয়াল বলা হতো কোম্পানির বাগান, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সেই সম্প্রদায়ের মানুষই ওখানে খেলাধুলো করবে, অন্য কেউ করতে পারবে না। অতীন্দ্রনাথ বললে ওটা ভাঙতে হবে, ওটা ভাঙতে হবে। তিনি তার দলবল নিয়ে গিয়ে সেখানে নেমে পড়লেন আন্দোলনে। এবং ওই আপনারা তো জানেন ওই অঞ্চলের বাইরের দিকে যেটাকে রেড লাইট এরিয়া বলে, সেখানকার থেকে দলে দলে মহিলারা নেমে এসেছিলেন সেই লড়াইতে। হ্যাঁ, এগুলো একটা জিনিস। যখন আমাদের এখানে ধরুন সাম্প্রদায়িক দাঙ্গাতে বলা হয়েছিল ঠনঠনে কালীবাড়ির মন্দির ভেঙে ফেলা হবে, অতীন্দ্রনাথ বোস তার দলবল নিয়ে তার ছেলে টেলে নিয়ে দিনের পর দিন সেটা পাহারায় রেখেছে। সিমলা ব্যায়াম সমিতির এই যে ব্যাপারগুলো, এই জন্যে সিমলা ব্যায়াম সমিতিকে ব্রিটিশ সরকার বেআইনি ঘোষণা করে। 1932 থেকে 34 পর্যন্ত সিমলা ব্যায়াম সমিতি সম্পূর্ণভাবে বেআইনি হয়। এখানে একদম যে স্বাধীনতা সংগ্রামীরা এখানে একদম মানে পুরো ট্রেনিং এ, হ্যাঁ, যেমন ধরুন আমরা একটা পুজোতে এখন মেলা দেখি, তখনও আমাদের মেলা হতো, কিন্তু কি মেলা হতো সেটা হচ্ছে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের জীবনী নিয়ে পুতুল প্রদর্শনী। ধরুন আপনার বুড়িগলামের যুদ্ধ, যতীন দাসের 63 দিন অনশন, যাকে বলা হয় নবভারতের দধিচি, এই ধরনের সমস্ত মানুষের জীবনী নিয়ে চরিত্র নিয়ে মেলা। তো ব্রিটিশ সরকার বুঝল যে এই জিনিসটার ভেতরে একটা অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে, মানুষকে মনে হয় ব্রিটিশের বিরুদ্ধে উজ্জীবিত করার জন্য, তাই তারা বললো এটা বন্ধ হোক। সিমলা ব্যায়াম সমিতি বন্ধ হলো, তার যাবতীয় জিনিসপত্র ইত্যাদি সমস্ত কিন্তু বাজেয়াপ্ত হয়ে গেল। পরবর্তীকালে তারা সেটাকে উইথড্র করে নেন, সিমলা ব্যায়াম সমিতি তার জায়গায় ফিরে আসে। এখনো কিন্তু সিমলা ব্যায়াম সমিতিতে সমানভাবে শরীরচর্চা হয়। এবং মজার বিষয় হচ্ছে আমরা যেরকম তথাকথিত জিমগুলো দেখি, এবং জিমে কি থাকে, এসি থাকে, বড় বড় ইকুইপমেন্টস থাকে, এখানে কিন্তু মানে আপনারা ভাবতে পারবেন না এমন কিছু ইকুইপমেন্টস আছে যেগুলো অ্যাকচুয়ালি সেই সময় ইংরেজদের সময় শরীরচর্চা করা হয় সেগুলো কিন্তু সমস্ত, এবং এখনো কিন্তু সেই হারেই এখানে শরীরচর্চা। হ্যাঁ, এইখানে যে বললেন না জিম, আধুনিক জিম, তার সঙ্গে পুরনো জিনিসগুলো মানে দুটোকে মিলিয়ে একটা ব্যাপার, এটা পুরোই শরীরচর্চার কেন্দ্র। কয়েকজনের নাম বলি যে যারা মানে বিপ্লবিত ছিলেন, খুব নাম করা, ডাইরেক্ট আমাদের এখানকার সদস্য ছিলেন। কল্পনা দত্ত, পরে উনি কল্পনা দত্ত যোশী হয়েছিলেন, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের যে স্কোয়াড তার একজন সদস্য। নাম তিনি এখানে যখন সদস্য ছিলেন, ছুরি খেলা লাঠি খেলা শিখতেন, তখন উনি বেথুন কলেজের স্টুডেন্ট ছিলেন। এরা আমাদের মহিলা সদস্যর মধ্যে। আর একজন হচ্ছে ডক্টর নারায়ণচন্দ্র রায়, তিনি সিমলা ব্যায়াম সমিতির অ্যাক্টিভ সদস্য, আর তার কিছু কার্যকলাপের জন্য ওনাকে আন্দামানে সেলুলার জেলে বন্দি করা হয়েছিল। বোমার মামলায় উনি জড়িয়ে গেছিলেন, দিয়ে উনি আন্দামানে দ্বীপান্তরে যান। এবং এখনো দেখলে ওখানে ফলকে লাগানো আছে ডাক্তার নারায়ণ রায়ের নাম। এরা প্রত্যেকে এরকম অজস্র মানুষ। ওই যে বললো যতীন দাস 63 দিন অনশন করে মারা গেছিলেন লাহোরের জেলে, তাকে সেখান থেকে কে নিয়ে এলো? নেতাজি সুভাষ বোস। ভাবা যায়, ওকে বলা হতো নবভারতের দধিচি। এরকম বহু লোকের এখানে আনাগোনা। আমরা তো নতুন, আমরা কত লোকের নাম বলবো। দাদা শরৎচন্দ্র বোস, তার এখানে যে আওয়াজ ছিল, এরকম প্রচুর নাম আছে। তারপরে নির্ঝরিণী সরকার, যিনি আনন্দবাজার গ্রুপের মাথায় ছিলেন। তৎকালীন আনন্দবাজার গ্রুপ পুরো সিমলা ব্যায়াম সমিতির সঙ্গে ছিল। মানে আপনারা যে অশোক সরকার আনন্দবাজারে, উনি ছিলেন তার মা নির্ঝরিণী সরকার। অতএব
সিমলা ব্যায়াম সমিতি চারিদিক দিয়ে একটা বৈপ্লবিক আন্দোলন, বিপ্লবীদের যাতায়াত, কার্যকলাপ সমস্ত কিছু সিমলা ব্যায়াম সমিতিকে নিয়ে ঘিরে আছে। এই হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি। আপনার এখানে গোয়াবাগান অঞ্চলে কুস্তির আগ্রা ছিল, গোবর গুহ, তিনি বিখ্যাত মানুষ ছিলেন, তিনি রেসলিংয়ে অলিম্পিক পর্যন্ত গেছিলেন, তিনিও এই অতীন্দ্রনাথ বোসের কাছ থেকে শিখে গেছিলেন। এখন এই যে ব্যাপারটা, একটা কোনো কিছু হলো, একটা দুর্গাপুজো শুরু হয়ে গেল, যে কোনো কাজ, দুর্গাপুজো বলবো না, যে কোনো কাজ একটা অবজেক্ট নিয়ে শুরু হয়। আমাদের এখানে অবজেক্ট হচ্ছে শরীরচর্চা করে লড়াই যদি করতে হয় তাহলে শক্তির আরাধনার দরকার আছে। এখানে একটি মহাবীরের মূর্তি আছে, যারা সদস্য হতেন সেই সময় তারা ওইখানে এসে শপথ নিতেন তাদের কি কি করতে হবে, অন্য কোনো ব্যাপার ছিল না, শুধু অবজেক্টটাই হচ্ছে এইটা যে শক্তির আরাধনা করতে হবে। এখন আপনারা সিমলা ব্যায়াম সমিতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন? মানে এখন যদি আমরা এখনকার যদি আমি আজকের কথাই বলি, তাহলে এখন সিমলা ব্যায়াম সমিতি ওইভাবেই এগোচ্ছে। যেমন ধরুন শরীরচর্চার কেন্দ্র জিম, এই দেখাশোনা করে, ওর ঘাড়ে মানে সমস্ত দায়িত্বই চাপানো। এছাড়া আমাদের ক্রিকেট কোচিং সেন্টার হয়, ভলিবলে প্রথম ডিভিশনে খেলি, আমাদের যোগ ব্যায়াম আছে। এই যে সমস্ত কাজগুলো, এগুলো সব কিন্তু এখনো একেবারে ধারাবাহিকভাবে চলে আসছে। এই 100 বছর পূর্তি নিয়ে কি আপনাদের কিছু ভাবনা চিন্তা আছে? হ্যাঁ, ভাবনা চিন্তা তো আছেই। ধরুন অলরেডি 25শে ডিসেম্বর আমরা একটা নতুন দেয়াল পঞ্জিকা, বাংলায় বললে এমনি চলতি কথায় ক্যালেন্ডার, এই যে দেবী দুর্গার ছবি দেয়া ক্যালেন্ডার, সেটা কিন্তু আমরা অলরেডি উদ্বোধন করে দিয়েছি 25শে ডিসেম্বর। হ্যাঁ, এও যেটা বললো 6ই এপ্রিল, সেই 6ই এপ্রিলে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান, অর্থাৎ শতবর্ষ সিমলা ব্যায়াম সমিতির প্রভাত ফেরি, আমাদের প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, ওই দিনে আমাদের একটা প্রভাত ফেরি হবে। সেই প্রভাত ফেরিতে বিপ্লবীদের ছবি নিয়ে, তথ্যচিত্র নিয়ে ট্যাবলো হবে, লাঠি ছুরি খেলার সব জিনিস দেখা যাবে, মানুষ সেখানে হাঁটবে, নানান রকম বাজনা নানান ইত্যাদি দিয়ে বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা সেখানেও পার্টিসিপেট করবে। তারপরে আমাদের এই এলাকার আমাদের আশেপাশে বন্ধুস্থানীয় যেসব ক্লাব আছে তাদের লোকেরা আসবে, এরকম একটা বিরাট চেষ্টা করছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে। আর সেই দিন রাত্রিরে প্রত্যেক বছরই হয়, এবছরে মহাবীরের পুজোটা একটু মানে জাঁকজমক করে করা হবে, মানুষের মধ্যে থাকবে। মহাবীরের পুজো ওই যেহেতু ওই দিনে মহাবীর প্রতিষ্ঠা হয়েছে, ওই দিনটাকেই আমরা ওইভাবে পালন করি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। তারপর এখনো নানান স্তরে নানান ভাগে ভাগে ভাবনা চিন্তা আছে, ভাবনা চিন্তা চলছে। বিজয়া সম্মেলনী হবে একটু বড় করে, এবার পুজো শুরু হবে আমাদের দেবীপক্ষ পড়লে, দেবীপক্ষের আগে কিন্তু আমাদের ঠাকুর উদ্বোধন হয় না, দেবীপক্ষ পড়লে ঠাকুরের উদ্বোধন হবে। তারপর থেকে প্রতিদিনই ছোট বড় নানান রকমের বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমরা এই 100 বছরকে অবজার্ভ করব। ঠাকুরের বিজয়ার সময় কিছু ধুমধাম করে প্রসেশন করে ইত্যাদি দেখিয়ে বিভিন্ন রকম এগুলো থাকবে, এরকম ভাবনা চিন্তা আছে। এবার তার মধ্যে কে আসছে প্রোগ্রাম করতে, কে আসছে না, সেগুলো এখনো পর্যন্ত আমরা ঠিক করে উঠতে পারিনি, কারণ অলরেডি আমাদের এইখানেই ঠাকুর তৈরি হয়। আমাদের এবারে যিনি ঠাকুর তৈরি করছেন উনি রাষ্ট্রপতি পুরো পদ্মশ্রী পেয়েছেন, সনাতন রুদ্রপাল। ওনার বাবা একসময় এখানে ঠাকুর করে এশিয়ান পেন্টসের প্রাইজ পেয়েছিলেন, ওই যে ঠাকুরটা রয়েছে ওপরে। তো সেই সনাতন রুদ্রপাল এবারে 50টা ঠাকুর করছে, তার উপর প্রচুর চাপ। আগে তাকে এখানে এক ঠাকুর তৈরি করার জায়গা আমাদের প্যান্ডেল থেকে তৈরি করে দিতে হবে। 50টা পুজো মানে 5 4 20 200টা পুতুল, তাই তো? সেই এটা একটা প্রথম পর্যায়ের কাজ। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে মণ্ডপের ব্যাপার থাকবে, সেগুলো এইসবগুলোকে আগে একটু গুছিয়ে নিয়ে তারপর আমরা আবার অন্যভাবে রাস্তায় নামবো। যেহেতু স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামকে উদ্দেশ্য করেই এটা খোলা বা আখড়া আমরা যেটা বলি শরীরচর্চা, সেটা তো হতোই। এখানে তো যথেষ্ট স্বাধীনতা সংগ্রামীদের আসা যাওয়া ছিল।
তো এখানে এরকম শোনা যায় নাকি মানে অস্ত্র লুকিয়ে রাখা হতো, অস্ত্রাগার মানে? যখন আমাদের ক্লাবকে বেআইনি ঘোষণা করা হয় 1932 সালে, তখন ব্রিটিশ সরকার এখান থেকে যেগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো তার মধ্যে কোনো অস্ত্রশস্ত্র ছিল না। এই ব্যায়ামের জিনিসপত্র, খেলাধুলা, যে এইসব জিনিসপত্র ওনারা নিয়ে গিয়েছিলেন। তারপরে 1934 সালে সেই নিষেধাজ্ঞা যখন উইথড্র হয়, তখন আমাদের অতীন্দ্রনাথ বসু তৎকালীন পুলিশ কমিশনারকে চিঠি লিখেছিলেন যে ওই জিনিসগুলো আমাদের ফেরত দেওয়া হোক। সে রেকর্ডও আছে আমাদের কাছে। তখন তার উত্তরে ওখান থেকে বলা হয়েছিল কলকাতা পুলিশ থেকে যে যেহেতু ওটা বাজেয়াপ্ত করা হয়েছিল ওই জিনিসগুলো, ওটা তখন ওরা বলেছে অ্যাজ পার অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ হার ম্যাজেস্টি, তার মানে রানী ছিলেন তো, সেই জন্য তার অর্ডার অনুসারে সেই জিনিসগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, অতএব ফেরত দেওয়া সম্ভব নয়। সেখানে কোনো অস্ত্রশস্ত্রের উল্লেখ কিছু ছিল না। আচ্ছা, এখন তো আমরা যে জিমটা মানে দেখিয়েওছি যে জিমটা, সেটা তো একটা ঘরের মধ্যে বা একটা কাভার করা। আগে জিমটা কেমন ছিল? খোলা মাঠের বা ওপর ছিল নাকি কোনো টালির চাল দিয়ে করা ছিল? এটা কেমন? টিনের চাল ছিল, টিনের চাল, আর পাশে ওই কাঠের সব ইয়ে দেওয়া ছিল, জানলা ইয়ে সব। আর একটা যে জায়গা ছিল যেখানটা মহাবীরের, ওই জায়গাটা একটা গোল মতো স্পেস আছে, দেখবেন এখন ওটা ঢালাই করা হয়ে গেছে। ওইখানে কুস্তির আখড়া ছিল, কিন্তু যেহেতু এখন আর কুস্তির কেউ শেখে না, কুস্তির কোনো প্রচলন নেই, সেই জন্য ওই জায়গাটা ইয়ে করে আমরা অন্য পারপাসে ইউজ করি। কুস্তির আগ্রা আর জিমনাসিয়াম রুম আর তৎকালে আমাদের যে ভলিবল টিম এখন খেলছে, তখন মানে একবারে প্রথম সারির টিম ছিল, এবং এখানকার বেশ কয়েকজন প্লেয়ার বেঙ্গল টিমে খেলেছেন, দু একজন ইন্ডিয়া টিমেও খেলেছেন, মানে খুব উঁচু স্তরের ভলিবল টিম ছিল। তাহলে যেটা আমি বুঝলাম ততটুকু, সিমলা ব্যায়াম সমিতি কিন্তু সেই 100 বছর পুরনো ঐতিহ্যটাকে এখনো টেনে নিয়ে যাচ্ছে। এখনো কিন্তু সেই তথাকথিত জিম বা শরীরচর্চা কেন্দ্রটা সেই পুরনো যে ভাবনাটা, এখন কিন্তু সোকল সেই এসি জিম নেই, এখনো সেই পুরনো সেই অনুভূতিটা রয়েছে। মহাবীরের মূর্তি এখনো রয়েছে, এখনো বিপ্লবীদের ছবি আমরা চতুর্দিকে দেখতে পাই, এখনো সেই বারোয়ারি পুজোকে কেন্দ্র করে যে উত্তেজনাটা সদস্যদের মধ্যে আগে ছিল, এখনো কিন্তু একই রকম উত্তেজনা দেখছি। এবং এবছর 100 বছর পূর্তিতে ওনাদের অনেক রকম ভাবনা চিন্তা রয়েছে, যেটা নিয়ে ওনারা এখনো মানে ভেবে যাচ্ছেন যে আরও কিভাবে এই 100 বছর পূর্তিটাকে, সিমলা ব্যায়াম সমিতির 100 বছর পূর্তিকে আরও যাতে জাঁকজমক করে তোলা যায়, এখনো ওনারা কিন্তু ভেবে যাচ্ছেন। আজকে এইটুকুই থাক। সিমলা ব্যায়াম সমিতিতে বসে আছি এবং মনে হচ্ছে যে যেন আমার চারপাশে সেই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এরপর আর কিছু বলার। নমস্কার। নমস্কার।